কিন্তু আমি দেখেছি যে একটা বড় গ্রুপ আছে যারা মানে আনডিসাইডেড, মানে ডিসাইড করতে পারে না যে আমি কি চলে যাব না আবার আসবো না কি করব এখনো জানি না। আহ, মধ্যবিত্ত সমস্যা বলতে যা বোঝায় আর কি। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে বলি যে আপনি যদি আনডিসাইডেড হন তাহলে দুদিকেই অপশন খোলা রাখেন। আপনি বাংলাদেশের চাকরিটাও যেন রেখে আপনি নিয়ম অনুসারেই যেন যেতে পারেন, সেটাই ট্রাই করেন। তাহলে আপনি যাওয়ার পর একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি কি ফিরে আসবেন কি আসবেন না, সেটা পরের কথা। আচ্ছা, আমরা গত ২ পর্বে আমাদের গেস্ট অপুর সাথে আলোচনা করছিলাম। ডক্টর অপু সে সলিমুল্লাহ মেডিকেল থেকে পাশ করে পরবর্তীতে বায়োটেকনোলজির উপরে ক্যারিয়ার এস্টাবলিশ করার চেষ্টা করছে। বাংলাদেশে বিসিএস সে ৩৩তম বিসিএস একজন সরকারি কর্মকর্তা হিসেবেও ডাক্তার হিসেবে কাজ করেছেন। এবং তারপরে সে তার মাস্টার্স শেষ করেছে ইউকের শেফিল্ড ইউনিভার্সিটি থেকে এবং সেখান থেকে শেষ করে সে পরবর্তীতে এখন শেফিল্ড ইউনিভার্সিটিতেই কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে যাচ্ছে। তো আজকের এই পর্বে আমরা যেটা আলোচনা করব তার সাথে সেটা হচ্ছে যে এই যে সে একজন সরকারি কর্মকর্তা হয়ে সেখান থেকে তার পড়াশোনা এবং হচ্ছে যে আপনার ক্যারিয়ার এটাকে কিভাবে একটু ভিন্নভাবে সাজিয়ে সে যে আবার দেশের বাইরে পড়তে যাচ্ছে এবং কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছে। মেইনলি সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি সবাই সাথে থাকবেন। অপু, ওয়েলকাম। থ্যাংক ইউ ভাই। আচ্ছা। তো আম তুমি আগে আমাদেরকে কিছু হিন্টস দিয়েছো। তোমার স্টোরিটা আমরা শুনেছি কিছুটা। আমি এই জায়গায় স্পেসিফিকলি তোমাকে যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে, এই যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে তুমি দেশের বাইরে পড়তে যাচ্ছ। এতে তোমার কাছে কি পজিটিভ দিক মনে হয়? যে তোমার টোটাল অ্যাপ্লিকেশন যেমন ধরো আমি দেশের বাইরে যখন পড়তে এসেছি আমি একজন বেসরকারি অ্যাপ্লিক্যান্ট হিসেবে আমি মুক্ত অনেকটা ছিলাম। ঠিক আছে? যে আমি আমার নিজের মতো করে যেকোনো সময় এপ্লাই করতে পেরেছি। obviously তুমি যেহেতু সরকারি কর্মকর্তা তোমার কিছু লিমিটেশন ছিল, কিছু মানে তোমার অফিসিয়াল ফর্মালিটি ছিল। সো আমরা আজকে মেইনলি ওই টপিকটাই আলোচনা করব যে এবং আমিও আমার পয়েন্ট অফ ভিউ বলব একজন প্রাইভেট অ্যাপ্লিক্যান্ট হিসেবে যে আর তুমি হচ্ছে একজন পাবলিক মানে অ্যাপ্লিক্যান্ট হিসেবে যদি বলো। সো তোমার কাছে কি মনে হয়? তুমি যে সরকারি কর্মকর্তা হিসেবে এপ্লাই করেছো এবং মানে বিভিন্ন মাস্টার্স করতে গিয়েছো, এখন পিএইচডি করতে যাচ্ছ। এতে কি পজিটিভ দিক এবং যদি কোনো নেগেটিভ দিকও থাকে সেটাও শেয়ার করতে পারো? রাইট। তো আসলে আহ, আমার কাছে প্রথমেই মনে হয় যে বেসরকারি ক্যান্ডিডেটদের জন্য আপনি যেটা বললেন যে লিমিটেশন অনেক কম, মানে নিয়ম কানুনের যে বালাইগুলো আছে সরকারি কর্মকর্তাদের জন্য সেটা অনেক কম। আহ, তো সেটারও কিছু প্রস এন্ড কনস আছে, সেটা আমি বলছি। তো প্রথমে যদি চিন্তা করি যে একজন সরকারি কর্মকর্তা আমি, আমি এখন হচ্ছে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাব, এবং আমি যদি চিন্তা করি যে আমি গভর্নমেন্ট চাকরিটা করেই যাব অর্থাৎ চাকরিটা রেখে যাব, সেক্ষেত্রে দুটো দিক দেখতে হবে। যে এক হচ্ছে আমার এই ডিগ্রিটা আসলে আমি কেন করছি, সেই বিষয়ে আমার বাংলাদেশে কাজ করার সুযোগ আছে কিনা। কারণ বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে উচ্চশিক্ষার জন্য বাইরে পাঠাবে, বাংলাদেশ গভর্নমেন্ট চাবে যে এই শিক্ষাটা যেন বাংলাদেশে কাজে লাগে কাছে এবং সেই রিলেটেড আমি যেন কাজ করতে পারি, আপনি যে মিনিস্ট্রিরই হন না কেন। তো সেই ব্যাপারটা একটু রিলেভেন্স থাকলে ভালো হয়, ওভাবে আপনি চিন্তা করবেন। এবং সরকারি কর্মকর্তাদের জন্য এটা আসলে খুবই মানে সহজ এবং কাজ করার জায়গা বেশি। মানে গভর্নমেন্ট তো অনেক কিছু নিয়ে কাজ করে, তো গভর্নমেন্টের একটা ওয়াইড রেঞ্জ অফ ফিল্ড আছে যেটাতে কাজ করার অনেক সুযোগ আছে, চাইলে করা যায়। তো প্রাইভেট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আবার এই ধরনের লিমিটেশন থাকে যে সবসময়, কারণ তাদেরটা জব পাওয়া বা কোথায় কাজ করছে ইত্যাদির উপর নির্ভর করে, গভর্নমেন্টে একটু কম। আবার অসুবিধা হচ্ছে যে আমরা কিন্তু চাইলেই যে কোনো সময় পড়তে যেতে পারি না, অনেক শর্তের ঝামেলা। তো আগের প্রথম দিকে আমি বলেছিলাম একটা পর্বে যে আমাদের হচ্ছে 2 বছরের একটা প্রবেশনারি পিরিয়ড থাকে, শিক্ষানবিশকাল থাকে বিসিএস এ জয়েন করার পরে যে কোনো ক্যাডারের জন্য। তো এই 2 বছরের মধ্যে কিন্তু আমি আসলে উচ্চশিক্ষার জন্য আমি নিয়ম কানুন মানে মেনে আমি কিন্তু যেতে পারবো না। তো 2 বছর পার হয়ে গেলে তখন আমি প্রেষণের জন্য আবেদন করতে পারি, বা ডেপুটেশন বলে যেটাকে। ডেপুটেশন অবস্থায় আপনার বেতন, পূর্ণাঙ্গ বেতন ভাতা সবই পাবেন আপনি, এবং 5 বছরের আপনি একটা হাইয়েস্ট 5 বছরের একটা ডেপুটেশন আপনি পাবেন। তো সুতরাং মাস্টার্স বা পিএইচডি যেটি করতে চান না কেন সেটা আপনি করতে পারেন এই ডেপুটেশন নিয়ে। কিছু কিছু মিনিস্ট্রি হয়তো ডেপুটেশনের জন্য আপনার চাকরি স্থায়ীকরণের যে একটা ব্যাপার আছে সেটা শর্ত জুড়ে দিতে পারে। আবার কিছু ক্ষেত্রে ডেপুটেশন যদি না দেয় তখন শিক্ষা ছুটি বলে একটা বিষয় আছে, যে আপনি শিক্ষা ছুটিও আপনি কিন্তু 2 বছর, 4 বছর, হাইয়েস্ট 5 বছর পর্যন্ত শিক্ষা ছুটিটা পেতে পারেন। তবে শিক্ষা শিক্ষা ছুটির ছুটিতে ক্ষেত্রে, কি বেতন থাকবে? শিক্ষা ছুটিতে বেতন থাকে, তবে এখানেও একটা কিন্তু আছে।
এটা ছুটির হিসাব থেকে কাটা যায় শিক্ষা ছুটিটা। তো গভর্নমেন্টের ছুটির হিসাব হয় যে প্রতি 11 দিন 11 দিন কাজের জন্য একদিন করে ছুটি জমা হয়, পূর্ণ বেতনের ছুটি জমা হয়, ফুল পেইড আচ্ছা লিভ। আর প্রতি 12 দিনের জন্য একদিন করে হাফ পেইড লিভের ছুটি জমা হয়। তো আপনি যখন শিক্ষা ছুটির আবেদন করবেন তখন আপনাকে আপনার যে অ্যাকাউন্টস অফিস থেকে একটা প্রত্যয়ন নিতে হবে যে আমার কত দিনের ছুটি জমা আছে, এইভাবে আমি এত বছর কাজ করার পরে আমার এত দিনের ছুটি জমা আছে। যেমন আমি এই পিএইচডির সময় আমি হিসাব করলাম যে আমার আসলে বেশি ছুটি জমা নাই, মাত্র বোধহয় 1 বছর 7 মাস বা এরকম কিছু একটা ছুটি জমা আছে। তো সেটা দিয়ে তো আমি পিএইচডি শেষ করতে পারবো না, সুতরাং আমার শিক্ষা ছুটির বদলে কিন্তু আমাকে ডেপুটেশনই আবেদন করতে হয়েছে। এবং শিক্ষা ছুটিটা অনেক সময় আরো কাজে লাগে কি, যে ধরেন আপনার ডেপুটেশন পেলেন আপনি 3 বছর বা 4 বছর, কোনো কারণে আপনার পড়াশোনাটা আরো বেশি সময় লাগলো, তখন কিন্তু আপনি শিক্ষা ছুটিটা অ্যাড করতে পারেন, আপনি তখন আবার আবেদন করে এই ছুটিগুলো নিতে পারেন। শিক্ষা ছুটির জন্য আপনার চাকরি পার্মানেন্ট হওয়া বাধ্যতামূলক, এগুলো আপনার আচ্ছা, আমি হতে হবে। এখানে একটা খুব নাইভ কোয়েশ্চেন করতেছি, যেহেতু আমি বিসিএস ছিলাম না কখনো। সেটা হচ্ছে ওই যে চাকরির ক্ষেত্রে তোমার চাকরির যে একটা কাউন্ট হয়, সিনিয়রিটি কাউন্ট হয়, জি রাইট? জি এরকম টাইপের মনে একটা ব্যাপার আছে। জি। আ এই যে তোমার ডেপুটেশন এবং শিক্ষা ছুটি, এই দুটোর মধ্যে কি সিনিয়রিটির কোনো চেঞ্জ আসে নাকি সেটা সেমই না, থাকে? সিনিয়রিটি থাকবে, আচ্ছা, সিনিয়রিটি থাকবে। ওকে, ওকে, শুধু গুড। ওই যে বেতনের একটু পার্থক্য হবে আর কি, কম বেশি হবে। আচ্ছা, আচ্ছা। আহ, জি জি। যেহেতু তুমি অলরেডি আম বিসিএস কর্মকর্তা হিসেবে কাজ করছিলে। সো জি যখন তুমি পড়তে গিয়েছো তখন ছুটির ব্যাপারটা যদি একটু বলে নাও, আমার মনে হয় যে অনেকের সেটা হ্যাঁ, সুবিধা এটা হয়। এটা অনেকের কনফিউশন আছে। আচ্ছা, ছুটির ব্যাপারের ক্ষেত্রে আসলে যেটা সবচেয়ে সুবিধা আমাদের গভর্নমেন্ট অফিসারদের, আমরা কিন্তু প্রেষণ বলে একটা জিনিস আছে, অর্থাৎ ডেপুটেশন। আচ্ছা, ডেপুটেশন ব্যাপারটা নতুন না, এটা আমরা কিন্তু যারা এমডি এমএস যারা বিএসএমও তে যারা পরীক্ষা দেয় কিংবা এফসিপিএস এর জন্য কিন্তু ডেপুটেশন এটা নিয়মিতভাবেই দেওয়া হয়। আচ্ছা, ডেপুটেশনের জন্য 2 বছর চাকরি, ওই যে শুরুতে যে একটা প্রবেশনের পিরিয়ড থাকে ওটা শেষ হতে হয়, ওটা শেষ হলে এরপর ডেপুটেশন পাওয়া যায়। ডিপার্টমেন্টাল পরীক্ষা কিংবা ওই যে অন্যান্য যেসব চাকরি স্থায়ীকরণের শর্ত আছে ওগুলো পূরণ না হলেও ডেপুটেশন পাওয়া যায়। তো আচ্ছা। এটা হুম, দেশের জন্য, কিন্তু হুম। অনেকে যেটা জানে না, বিদেশের জন্য ডেপুটেশন আছে এবং বিদেশের ডেপুটেশনের ক্ষেত্রেও শর্ত একই রকম, একই রকমই শর্ত। সুতরাং আপনি যদি 2 বছর প্রবেশনারি পিরিয়ড পার হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ডেপুটেশনের জন্য। এবং ডেপুটেশনের ক্ষেত্রে আপনার এটা ছুটি না, এটা কিন্তু ছুটি না, এটা অন ডিউটি হিসেবে কাউন্ট হবে এবং আপনার ফুল বেতন আপনি পাবেন ও এবং ওয়ান্ডারফুল! সিনিয়রিটি আচ্ছা, সবকিছু তাহলে তো পাবেন। এদিকে হ্যাঁ স্কলারশিপের টাকা আবার ওই পাশে হ্যাঁ, বেতন। ওদের সবকিছু থাকবে। আচ্ছা, আচ্ছা। তো এই অপরচুনিটিটা নেওয়া উচিত। তবে যেটা হয় যে অনেক সময় মিনিস্ট্রিতে ফরেন ডেপুটেশন দেওয়ার জন্য এডিশনালি চাকরি স্থায়ীকরণের একটা শর্ত যোগ করে। তো আচ্ছা, সেজন্য যারা মানে চিন্তা করছেন তারা ওইভাবে চিন্তা করতে পারেন যে আমি যদি ডেপুটেশনে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার চাকরিটা আগে স্থায়ী করা দরকার। সেই জন্য যা শর্ত আছে ওইগুলো 2-3 বছরের মধ্যে ক্লিয়ার করে ফেললেই হবে। আচ্ছা। এখন আমার, যেহেতু আমি কখনো বিসিএস চাকরি করি নাই, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে চাকরি স্থায়ীকরণ হতে আসলে কতদিন সময় লাগে? আচ্ছা, এটা ডিপেন্ড করে কিছু বিষয়ের উপরে। যেমন একটা বললাম যে ১ম ২ বছর হচ্ছে প্রবেশনারি পিরিয়ড। এটা শেষ হয়ে গেলেই প্রবেশনারি পিরিয়ড শেষ। এটা কি ক্যাডার নির্বিশেষে? মানে সব হেলথ ক্যাডার ক্যাডারের জন্য। সব ক্যাডারের এক্সাক্ট জন্য? জি। আচ্ছা, এরপর হচ্ছে একটা বুনিয়াদী প্রশিক্ষণ বলে, এটা মানে ফাউন্ডেশন ট্রেনিং বলে। তো আচ্ছা। এইটা করা লাগে। এটা হেলথ ক্যাডারের জন্য এটা মাত্র ২ মাস। অন্য ক্যাডারে এটা ৬ মাস। হ্যাঁ, আ আমার মনে আছে আমার আব্বু এডুকেশন ক্যাডারের। জি। আমার আব্বু নাইমে ট্রেনিং করেছিল। আমি যখন আচ্ছা, একদম ছোট ছিলাম। সে আচ্ছা। 90s এ। ওকে। সো ওটা মনে হয় ওটাই মনে হয় ফাউন্ডেশন ট্রেনিং। হ্যাঁ, ওটাই ফাউন্ডেশন ট্রেনিং এক্সাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। তো ওই আমাদের ফাউন্ডেশন ট্রেনিংটা হচ্ছে ২ মাসের। তো এইটা আবার আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এটা ডিসাইড করে যে কোন কোন ব্যাচকে কিভাবে কখন ট্রেনিং এ ডাকবে। এটা আলাদা করে এটা আবেদনের সুযোগ নেই। ব্যাচ ধরে ধরে সিনিয়রিটি অনুসারে এটা কল আসে। তো যখনই আপনার ডাক পড়বে চেষ্টা করবেন ওই সময়ই ডেপুটেশনটা শেষ, মানে এই ট্রেনিংটা শেষ করে ফেলার জন্য। অনেকে দেখা যায় যে বিভিন্ন ব্যস্ততার কারণে মনে করে যে আমি পরে করব বুনিয়াদী প্রশিক্ষণ। কিন্তু এই পরে করতে গেলে কিন্তু এই ধরনের কাজ ইয়েগুলো আটকে যাবে। চাকরি স্থায়ীকরণ হবে না, ডেপুটেশন হবে না, আর অনেক ঝামেলায় পড়বেন পরবর্তীতে। আচ্ছা, আচ্ছা। তো যখনই সুযোগ হয় সেটা করে ফেলা উচিত। আর এই ফাউন্ডেশন ট্রেনিং শেষ হওয়ার পরে তখন ডিপার্টমেন্টাল পরীক্ষা নামে একটা পরীক্ষা আছে, বিভাগীয় পরীক্ষা। হুম, হুম, হুম। সেই পরীক্ষাটা দিতে হয়। তো এটা আসলে আমাদের ডাক্তারদের জন্য একটু ঝামেলাপূর্ণই বটে। মানে আমরা বিসিএস এ এসে ডাক্তারির বাইরে অনেক পড়াশোনা করতে হয়। বিভিন্ন আইন কানুন, সরকারি নিয়মাবলী, হ্যাঁ? বিভিন্ন ছুটি ছাটা, বিভিন্ন কিছু কি করতে পারি, পারি না। এই ধরনের অনেক নিয়ম আছে, সংবিধান আছে, অনেক কিছু আছে। এগুলো পড়তে হয় এবং এগুলোর উপরে পরীক্ষা হয়। ৩ টা সাবজেক্টে পরীক্ষা হয়। সেটা যখনই পারবেন, প্রতি বছর ২ বার করে পরীক্ষা হয়। এই পরীক্ষাগুলো আপনারা ক্লিয়ার করে ফেলবেন।
সো এই ২ টা জিনিস হয়ে গেলেই কিন্তু আপনি তখন চাকরি স্থায়ীকরণে আবেদন করলে পরবর্তী ৩ থেকে ৪ মাসের মধ্যে বা হাইয়েস্ট ৬ মাসের মধ্যে হয়ে যায়। এই টোটাল প্রসেসটা শেষ হতে যদি সবকিছু অন টাইম করতে পারেন, টোটাল প্রসেসটা শেষ হতে মানে বিসিএস এ চাকরিতে ঢোকার পর আপনার ৩ থেকে ৩.৫ বছর বা ৪ বছর হাইয়েস্ট লাগতে পারে আচ্ছা। এটা শেষ হওয়ার জন্য। এখানে এটা কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে অনেকের জন্য। এবং আমি মনে করি যে তোমার ক্ষেত্রেও এটা খুবই ভালো একটা ডিসিশন ছিল। অনেক ক্ষেত্রে হ্যাঁ, মানুষজন যেমন আমি যেরকম খুব তাড়াতাড়ি দেশের বাইরে চলে আসার চেষ্টা করেছি। বাট তুমি চেয়েছো বাংলাদেশে কাজ করতে। সো তুমি বাংলাদেশে ওই বেসটা কিন্তু তুমি ক্রিয়েট করে এসেছো। তুমি বাংলাদেশে তোমার একটা চাকরি হয়েছে, সরকারি চাকরি সেটা তুমি স্থায়ীকরণ করে ছুটি নিয়ে তারপরে পড়তে এসেছো যেন আবার পরবর্তীতে গিয়ে জয়েন করতে পারো। বাট ধরো আমার মতো যারা চট করে হচ্ছে যে দেশে কোনো কিছু সেট না করে তাড়াতাড়ি চলে আসে, তাদের জন্য আবার হয়তো দেশে গিয়ে কিছুটা প্রবলেম হতে পারে। সো মানে আরেকটা নতুন করে চাকরি খুঁজতে হবে, ইয়ে করতে হবে। কারণ আমি তো ওখানে কোনো কিছু শেকড় রেখে আসিনি। সো তুমি তো এক্সাক্টলি। ওখানে একটা শেকড় অলরেডি এস্টাবলিশ করেছো, তারপরে এসেছো যেন তুমি আবার সেখানে গিয়ে কাজ করতে পারো। তো এইটা অনেকের জন্য খুবই একটা ভালো ইয়ে, যারা দেশের বাইরে পড়ার ইচ্ছা, কিন্তু আবার পড়ে দেশকে সার্ভ করে বা দেশে থাকার ইচ্ছা। আমার মনে হয় যে তাদের জন্য এটা একটা এক্সিলেন্ট ডিসিশন যে এইভাবে যদি চিন্তা করে এবং obviously এই ৩ বছরে তুমি যেটা বলেছ যে তুমি অলরেডি জবের পাশাপাশি উইকেন্ডে একটা মাস্টার্স করেছো, রিসার্চ এর কিছু কাজ করেছো, থিসিস করেছো। সো তুমি ওভারঅল তোমার প্রোফাইলটাকে বিল্ড করছিলে। সো এমন না যে সেই এই ৩ বছর ওয়েস্টেজ হয়েছে। সো তোমার ক্লিনিক্যাল প্র্যাকটিস হয়েছে, তোমার জব এক্সপেরিয়েন্স হয়েছে, জব সিকিউরড হয়েছে এবং সাথে তুমি রিসার্চ শিখেছো যেগুলো দিয়ে তুমি পরবর্তীতে ২০১৮ তে পড়তে আসলা শেফিল্ডে। আচ্ছা। সো মাস্টার্সটা ছিল ইউকে র সব মাস্টার্স ১ বছরের মাস্টার্স, রাইট? জি, ১ বছরের মাস্টার্স। তবে ওই যে অনেকে পার্ট টাইম করে, পার্ট টাইম করলে হয়তো একটু বেশি সময় লাগে। হ্যাঁ, বাট ফুল টাইম মাস্টার্স গুলো ১ বছরের। আর অপু যদি তুমি খুব ভালো একটা সরি আমি তোমাকে ইন্টারাপ্ট করতেছি কারণ এই Yes, পয়েন্টটা বলে নেওয়া দরকার। তুমি খুব ভালো একটা কথা বলেছ। কারণ আমি মাঝে মধ্যে ফিল করি আমি তো তোমার ধরো অল আউট ডাউন দ্য উইকেট এসে খেলার চেষ্টা করেছি। যে ছক্কা হলে ছক্কা, আউট হলে আউট। জি, অনেকে যখন আমার কাছে পরামর্শ চায়, আমি কিন্তু একটু মানে ইতস্তত বোধ করি। যে হুম, হয়তো আমি ওই রিস্কটা নেওয়ার মেন্টালিটি ছিল। সবার হয়তো ওই তোমার অবস্থান বা তোমার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক অবস্থানগুলো একরকম না। সো এক্সাক্টলি। তাদেরকে হয়তো সব দিক ব্যালেন্স করে চলতে হয়। এবং সেই ক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজিটা অনেক ভালো স্ট্র্যাটেজি দেন আমার মতো ডাউন দ্য উইকেট এসে খেলতে আসা। আউট হয়ে গেলে কিন্তু প্যাভিলিয়নে ফেরত যাওয়া। সেটাই। আসলে মানে কি চাই আমি আমার জীবন থেকে এটা একটু ঠিক করে নেওয়া দরকার আরকি। যদি আনডিসাইডেড থাকি তাহলে তো আমার মনে হয় ২ দিকে অপশন খোলা রাখা উচিত। আর অনেকে আছে যে রিস্ক টেকার তারা নিতে পারবে বা হুম, আ তারা চায় যে না আমি আসলে দেশে এই মুহূর্তে থাকতে চাচ্ছি না। আমার যত দ্রুত আমি আমার একাডেমিক ডিগ্রি নিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আপনার হাতে যাই থাকুক না কেন আপনি সেগুলো স্যাক্রিফাইস করে চলে যেতে পারেন। আ আ তো সেটা একটা অপশন হতে পারে। কিন্তু যদি যে আমার মতো এরকম ২ দিক রাখতে হয় তাহলে যেটা হবে যে হয়তো ২-৩ বছর টাইম এক্সট্রা লাগবে। তো তাতে খুব একটা অসুবিধা আছে বলে আমার মনে হয় না। ৩ বছর ৪ বছর আসলে খুব বেশি সময় না। আ এক্সাক্টলি হ্যাঁ। হ্যাঁ, তো এটাকে আমরা স্যাক্রিফাইস করতেই পারি। তো তাহলে তুমি যেটা বললে সেটা হচ্ছে যে obviously তোমার সাথে এবং আমার সাথে আমরা দুজন যদি কম্পেয়ার করি দুটো ভিন্ন অ্যাঙ্গেল থেকে, আমার ক্ষেত্রে অপশন অনেক বেশি খোলা ছিল ইন a সেন্স যে আমি মানে যেকোনো সময় আমার যদি মানে আমি স্কলারশিপ কোনোভাবে ম্যানেজ করতে পারি, আমার কারো কাছে কোনো জবাবদিহিতা নেই। আমি যেতে যেতে পারবো। তোমার কিছু জবাবদিহিতা ছিল। কিন্তু সেক্ষেত্রে আবার যেটা আরেকটা প্লাস পয়েন্ট তোমার সেটা হচ্ছে যে যেহেতু তোমার জবাবদিহিতা আছে, সেহেতু কমনওয়েলথ বা অন্যান্য যেসব তোমার ফান্ডিং এজেন্সি আছে যারা স্কলারশিপ প্রোভাইড করে, তারা তোমাকে মোর রিলায়েবল ভাবছে যে তুমি একজন সরকারি কর্মকর্তা, তুমি সরকারের সাথে এভাবে কাজ করছো। সো তোমার কন্ট্রিবিউট করার স্কোপও বেশি এবং তোমার রিলায়েবিলিটি এবং লায়াবিলিটিও আমার তুলনায় অনেক বেশি। কারণ আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি যেকোনো জায়গায় যেকোনো মুহূর্তে আ মানে উড়ে যেতে পারি। সো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আ পাবলিক তোমার অ্যাপ্লিকেন্ট হিসেবে এপ্লাই করলে মানে সরকারি কর্মকর্তা হিসেবে এপ্লাই করলে কিছু ক্ষেত্রে আ মনে হয় কিছুটা মানে অ্যাপ্লিকেশন ফেভার হয় তাদের প্রতি। কি বলো? মানে আ যেহেতু তুমি যেহেতু তো এখানে তুমি ওয়েট করছো যে তোমার শিক্ষা ছুটি, প্রেষণ সবকিছু মিলিয়ে করছো। সো সে জানে যে তোমার থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাওয়াটা অনেক চান্স বেশি দেন আমার মতো কাউকে দেয়া। এক্সাক্টলি।
এখানে আসলে আর একটু অ্যাড করতে চাই যে স্কলারশিপ টু স্কলারশিপও ভ্যারি করতে পারে। যেমন এই যে বললাম যে কমনওয়েলথ স্কলারশিপের যেই ইউজিসি নমিনেশন যেটা দেওয়া হয়, তো সেখানে যারা থাকেন তারাও তো সরকারি কর্মকর্তা, এবং তারাও কিন্তু চিন্তা করেন যে আমি একটা লোককে বাংলাদেশ থেকে নমিনেশন দিয়ে পাঠাচ্ছি, চাবো সে বাংলাদেশেই কাজ করবে। তো সুতরাং গভর্নমেন্ট জব হইলে তাকে আমি ধরে রাখতে পারবো, তাকে আমি বিভিন্ন বেড়াজালে আটকে ফেলতে পারবো, কিন্তু সেটাকে আবার ডেভেলপমেন্টও কাজে লাগানোর সুযোগ কাজে আছে। লাগানো যাবে। হ্যাঁ, তো না এবং ঠিক এই কারণে আমি কখনো কমনওয়েলথ স্কলারশিপের জন্য এপ্লাই করিনি। রাইট, রাইট, রাইট। আ সো এটা একটা আছে। আবার বাংলাদেশের মানে কমনওয়েলথ ছাড়াও অন্যান্য যেসব স্কলারশিপ আছে, যেমন ধরেন বাংলাদেশে আছে যে প্রাইম মিনিস্টার ফেলোশিপ কিংবা বঙ্গবন্ধু ফেলোশিপ অ্যাওয়ার্ড আছে, ওগুলোতে কিন্তু গভর্নমেন্ট জব হোল্ডারদের জন্য আলাদা কোটাই থাকে, মানে আলাদা একটা প্রায়োরিটাইজেশন থাকে যে তাদেরকে বেশি সংখ্যায় দেওয়া হবে, প্রাইভেটদেরকে কম সংখ্যায় দেওয়া হবে, কারণ তারাও ওই যে একইভাবে এসডিজি ডেভেলপমেন্ট বা এই ধরনের কাজ তারা করতে চায়। তো সেটা একটা ইস্যু আছে। অন্যদিকে সম্ভবত অস্ট্রেলিয়াতেও আছে, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বোধহয় একটা ইয়ে আছে, সেখানেও বোধহয় গভর্নমেন্ট জব হোল্ডারদের প্রায়োরিটি আছে। প্রায়োরিটি আছে। হ্যাঁ। তো এগুলো তো এইসব দিক থেকে গভর্নমেন্ট জব হোল্ডাররা প্রায়োরিটি পায়। আবার অন্যান্য আরো অনেক স্কলারশিপ আছে, আপনারা যদি গুগলে সার্চ করে অনেক কিছুই পাবেন। সেক্ষেত্রে এরকম গভর্নমেন্ট বা প্রাইভেটের কোনো আলাদা ধরনের পার্থক্য থাকে না। যেমন ভাইয়া নিজেই যেটা করেছেন আর কি, আপনার হয়তো এরকম কোনো শর্ত ছিল না। না। আমি এজন্যই হচ্ছে যে যে মানে সাইড ট্র্যাক করে গিয়েছি আরকি। যেমন আমি সুইডিশ ইনস্টিটিউটে স্কলারশিপ পেয়েছি। সেখানে এই ধরনের কোনো শর্ত ছিল না। আ আর আমি অক্সফোর্ডে যখন পিএইচডি করেছি সেই স্কলারশিপটা ইউনিভার্সিটির স্কলারশিপ। সো আমার ডিপার্টমেন্ট আমার ওই প্রজেক্টের জন্য দিয়েছে। সেটার সাথেও কোনো কিছু শর্ত ছিল না। রাইট, আম রাইট, আ বাট আমি আরেকটা জায়গায় তোমার তোমার যেই স্ট্র্যাটেজি বা তোমার যেই স্টোরি সেটাকে মোর পাওয়ারফুল মনে করি আমার তুলনায়। সেটা হচ্ছে যে, ওই যে তোমার যে চাকরির যে স্থায়ীকরণ এবং চাকরির যে একটা তোমার কন্টিনিউটি আছে, আমার জন্য সেটা মোর রিস্কি এবং কেউ যদি কেউ যদি মানে ওইরকম রিস্ক নিতে চায় যে না ঠিক আছে আমি রিস্ক নেব। তার জন্য মানে দে আর মোস্ট ওয়েলকাম। বাট কেউ যদি চিন্তা করে একটু ব্যালেন্সড ওয়েতে আগাবে, আমার মনে হয় যে আ তুমি তোমার যে লাইফ স্টোরি এবং তোমার যে জার্নিটা ক্যারিয়ারের সেটা মোর আ রিলেটেবল এবং মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর মেনি পিপল। সবার রাইট। হয়তো ওই এবং ওই এই ধরনের জন্য কিন্তু মাইন্ডসেটটা নেই। দেখবেন যে গভর্নমেন্ট থেকে যারা ইয়েতে যায়, মানে স্কলারশিপ নিয়ে যারা বাইরে যায়, তারা কিন্তু একটু একটু বয়স্ক হয়, একটু বয়স বেশি হয়। মানে ইভেন আমি যদি আমার ক্ষেত্রেও কম্পেয়ার করি, আমি মানে আশেপাশে অন্যান্য গভর্নমেন্ট জব হোল্ডার যারা স্কলারশিপ নিয়ে যাচ্ছে তাদের তুলনায় অনেক জুনিয়র। যারা যাচ্ছে তারা আমার থেকে আরো অনেক সিনিয়র। তো কারণ ওই যে ওই সময়টুকু তো লাগে, চাকরি পার্মানেন্ট হওয়া ইত্যাদি আরো অনেক কিছু মিলিয়ে সময় লাগে, জব ব্যস্ততা সবকিছু মিলিয়ে সময় লাগে, কিন্তু ওই শিক্ষার জন্য আসলে কোনো সময়ই আসলে লেট না। আমার মনে হয় যে যদি কেউ ব্যালেন্স করে চলতে চায়, করতে পারে এটা। এখানে তুমি আরেকটা খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট বলেছ। আমি যেটা মনে করি, কেউ যদি চিন্তা করে বিদেশে পড়তে যাব, বিদেশে স্কলারশিপ নিয়ে চলে যাব, এইটাই আমার মেইন গোল। অনেকের ক্ষেত্রে সেক্ষেত্রে ফ্রাস্ট্রেশন আসাটা খুব ন্যাচারাল। কারণ তুমি ওই যে তুমি যেটা বললা যে ১ টা ২ টা রিজেকশন হচ্ছে এটা এবং সেরকম রিজেকশন আমার লাইফেও আছে, হ্যাঁ? সো এই রিজেকশন গুলো যখন আসতে থাকে তখন মনে হয় যে আমি কোথায় যাচ্ছি? আমি তো স্টাক হয়ে গিয়েছি। বাট এট লিস্ট দেখো যে তোমার ইভেন যখন মানে আমি আমি জানি যে অনেকেই কোভিড এর মধ্যে কিন্তু এই যে তুমি যেটা বললা যে মাঝখানে গত বছরের জানুয়ারিতে অফার লেটার পেয়ে এখন তুমি যাচ্ছ। সো প্রায় ১.৫ বছরের বেশি সময়। এই বেশি সময়টাতে কিন্তু ধরো তোমার মধ্যে যদি আরেকজন থাকে যে অফার লেটার নিয়ে বসে আছে কিন্তু আসতে পারছে না। সে কিন্তু স্টাক হুম। এবং that can bring a lot of frustrations মানে এটা যেকোনো মানুষের জন্যই প্রযোজ্য। বাট এট লিস্ট তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে you are not losing anything ট্রু। কারণ তোমার ক্যারিয়ারটা তো আসলে হচ্ছে যে বাংলাদেশে যে ক্যারিয়ারটা তুমি করছো গভর্নমেন্ট জবের পাশাপাশি এবং তোমার হচ্ছে যে বায়োটেকনোলজিতে সেটা কিন্তু ওই কন্টিনিউটি কিন্তু আছে। সো তোমার কোনো ব্রেক নাই কিন্তু কোনো কিছুতে। রাইট, রাইট। এবং যখন সুযোগ আসছে তুমি ফ্লাই করছো। একদিক থেকে এটা অনেক ভালো স্ট্র্যাটেজি। বিশেষ করে যারা মানে অনেকে আমার স্টোরিটা শুনে অনুপ্রাণিত হয় যে আমি এটার পরে এটা করেছি, এটার পরে এটা করেছি। কিন্তু তারা এটাও জানে না যে আমি কি পরিমাণ রিস্ক নিয়ে বসে ছিলাম। কি পরিমাণ রিস্ক নিয়ে আমি মানে কি পরিমাণ টেনসড ছিলাম, কি পরিমাণ অ্যাংশিয়াস ছিলাম যে এটা যদি এরপরে এটা ক্লিক না করে আমি কিন্তু স্টাক হয়ে যাব। সো এট লিস্ট তোমার ক্ষেত্রে সেই এটা ছিল না। তুমি কি এগ্রি করো? রাইট, রাইট, রাইট। ইভেন আমি কিন্তু যে শুধুমাত্র শেফিল্ডের অফার লেটার নিয়ে বসেছিলাম তা না। আমি কিন্তু ইউএসএ তে অ্যাপ্লাই করেছি, আমি অস্ট্রেলিয়ায় অ্যাপ্লাই করেছি, আমি কানাডাতেও অ্যাপ্লাই করেছি। কারণ আমার টার্গেট ছিল আমাকে যেতে হবে, আমাকে পিএইচডি করতে হবে। নট নেসেসারি ভেরি যে আমাকে গুড। ইউকেতেই যেতে হবে। এবং এই জায়গাটায় আমার কাছে আরেকটা জিনিস মনে হয় মানে
অবভিয়াসলি আমরা এখন একটু স্কলারশিপ থেকে সরে একটু ডিফারেন্ট যদি বলি যে সফল এবং মানে কাউকে ব্যর্থ বলতে চাচ্ছি না। বাট যারা সফল হয় বিভিন্ন জায়গায়, তাদের আমি একটা ট্রেট দেখেছি। তারা কিন্তু ধরো তোমার বসে থাকে না। মানে ধরো তোমার একটা ইউনিভার্সিটির অফার লেটার আছে। ঠিক আছে? দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। না আমার নিজেরও কিন্তু তোমার আমি ক্যারোলিন্সকে যাওয়ার আগে আমার মেলবোর্ন থেকে কিন্তু অফার ছিল, হ্যাঁ? পিএইচডি করার। আমি ওই প্রফেসরের সাথে একটা সিস্টেমেটিক রিভিউ পাবলিশও করি পরবর্তীতে। কিন্তু আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে তো আমার আরো অনেকগুলা কাজ চলছিল। বাট এই যে আমি এখন অস্ট্রেলিয়াতে এসেছি, এটার পিছনে কিন্তু আরো অনেকগুলো তোমার অফার লেটার বলো, অ্যাপ্লিকেশন বলো, অনেক কিছু করা কিন্তু। আ এই জিনিসটা ইম্পোর্টেন্ট যে যারা বাইরে এপ্লাই করবেন বা এই ধরনের তোমার মানে উচ্চ শিক্ষার জন্য ইয়ে করবেন। আমার মনে হয় যে তাদের এই যে একসাথে অনেকগুলো পয়েন্টে কাজ করা উচিত। কারণ মানে কোন দরজা কখন খুলে যায় এবং হয়তো যেই দরজা আজকে খুলছে তার থেকে কালকে যেটা খুলবে সেটা আরো অনেক বেটার। সেটাও হতে রাইট, পারে। রাইট, রাইট। এবং মানে আমি আমার আরেক বন্ধুকে চিনি, সে বোধহয় প্রায় ১৫০ টার মতো অ্যাপ্লিকেশন করার পরে সে এক জায়গা থেকে অফার লেটার পেয়েছিল। তো মানে চেষ্টা করতে হবে। ডেফিনিটলি। তো আম সেই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা তুমি যদি তোমার পিএইচডি শেষ করে তুমি যখন দেশে ব্যাক করবা, তোমার জন্য একটা চাকরি রেডি কিন্তু। ঠিক আছে? আম আমার জন্য কিন্তু আমি যদি আজকে হঠাৎ করে আমার যদি মন চায় যে না আমি অস্ট্রেলিয়াতে থাকবো না, আমি দেশে ব্যাক করব। আমাকে কিন্তু আরেকটা জায়গায় গিয়ে জব খুঁজতে হবে এবং obviously সেটা প্রাইভেট সেক্টরে। কারণ গভর্নমেন্ট সেক্টরে তো ঢোকার আমার আর কোনো বয়স বা সুযোগ নেই। সো প্রাইভেট সেক্টরে সেই ক্ষেত্রে আরেকটা জব খোঁজা একটা স্টেট মানে এটাকে আমি বলি যে তোমার ব্যারিয়ার টু এন্ট্রি হিসেবে। যে দেশে যে আমি এন্ট্রি নেব, ঠিক আছে? সেটার ব্যারিয়ারটা অনেক হাই। তোমার ক্ষেত্রে সেটা কিন্তু অনেক স্মুথ। যে তুমি দেশে যেতে চাইলে, তুমি আবার সিস্টেমের সাথে কিন্তু তুমি মার্জ হয়ে গেলে। হ্যাঁ, সেটা ইজি। গভর্নমেন্ট অফিসারদের জন্য এটা খুব সহজ। এবং হয়তো এই কারণেই তুমি যেটা বললা যে বিভিন্ন অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড বলো বা গভর্নমেন্টের স্কলারশিপ গুলো বলো, গভর্নমেন্ট ওরা জানে যে বা কমনওয়েলথ ও জানে যে এই লোকগুলোকে যদি আমি প্রমোট করি, তাদেরকে যদি সুযোগ দিই, তাদের জন্য দেশে ফিরে এসে কন্ট্রিবিউট করা মাচ ইজিয়ার দ্যান আমার মতো ইন্ডিভিজুয়াল মানুষকে। রাইট। আচ্ছা। তো আম আর, আর কি মনে হয় তোমার কাছে? যে আচ্ছা, আমার তুমি কাছে একটা ভাইয়া বয়সের কথা বলেছ। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, ইয়েস। বয়সের কথা বলেছ। তোমার কি মনে হয় যে বয়সটা আসলে খুব ইম্পোর্টেন্ট ব্যাপার? আচ্ছা, বয়স আমার কাছে মনে হয় স্কলারশিপ পাওয়ার জন্য কিংবা অ্যাডমিশন পাওয়ার জন্য ইম্পর্টেন্ট না। কিন্তু মানে আমাদের হিউম্যান বিহেভিয়ার বা আমাদের আসলে যা হয়, বয়সের সাথে সাথে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের এটাকে অলসতা বলবো না ঠিক, মানে এক ধরনের আড়ষ্টতা চলে আসে। হ্যাঁ? যে আগের মতো ব্রেইন অত দ্রুত কাজ করে না, এত চটপটে হতে ইচ্ছা করে না। তো যতই সময় যেতে থাকে ততই এটা বাড়তে থাকে। তো যতই বাড়তে থাকে ততই কিন্তু আপনি কম প্রোঅ্যাক্টিভ হবেন। এই ধরনের খোঁজাখুঁজি কম করবেন। তো সেই জন্য আমি বলি যে আগে থেকে শুরু করা বেটার। কিন্তু কেউ যদি শুরু করতে নাও পারে, আপনাকে ওই যে খোঁজাখুঁজির অভ্যাসটা সবসময় কন্টিনিউ করতে হবে। যেটা বললাম যে গুগল বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন আছে। এটাতে যা খুশি তাই লেখেন, স্কলারশিপ, বানান ভুল, গ্রামার ভুল এগুলো কোনো বিষয় না। যেটা বানান যেখানে ভুল লিখলে গুগল বলবে ঠিক ডিড করে ইউ দিবে। মিন? ইয়েস, ইয়েস, ডিড ইয়েস। ইউ মিন? হ্যাঁ। তো তো পৃথিবীর সব দেশে যেখানে যেতে চান ট্রাই করতে থাকেন, ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইটে গুলাতেই কিন্তু ফান্ডিং এর অপশন থাকে বিভিন্ন, সেগুলো দেখেন, কি ক্রাইটেরিয়া লাগে সেগুলো দেখেন। এটা করতে পারেন। আরেকটা কাজ করে অনেকে, যেটা আমি দেখেছি, স্পেশালি গভর্নমেন্ট অফিসাররা যেটা করে, যে সময় স্বল্পতা কিংবা বয়স হয়ে যাওয়ার কারণে তারা এজেন্সি নির্ভর হয়, বিভিন্ন স্টুডেন্ট কনসালটেন্সি এজেন্সি আছে আছে যেগুলো, সেগুলোর নির্ভর হয়। তো সমস্যা এতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা অসুবিধা হয় আমার যেটা মনে হয় যে এজেন্সি গুলোর কাছে খুব ন্যারো ইনফরমেশন থাকে। অর্থাৎ মানে একটা এজেন্সি হয়তো একটা দেশের একটা স্পেসিফিক এরিয়াতে স্পেশালাইজড, সে হয়তো আপনাকে ওই রিলেটেড ইনফরমেশন দিতে পারে, কিন্তু সে বাকি জায়গাগুলোর ইনফরমেশন দিতে পারবে না। তো ওই জন্য তখন ভিশনটা খুব ন্যারো হয়ে যায়, ফেল করলে মনে হয় ধুর চেষ্টা তো করছিলাম, হয় নাই। তো এটা না করে আপনি যদি এজেন্সির কাছ থেকে প্রাথমিক আইডিয়া নেন, কিন্তু নিজেই যদি আরো রিলেভেন্স অনুসারে বিভিন্ন জায়গায় খোঁজ করেন, তাহলে কমপ্লিট পিকচারটা আপনি পাবেন। আচ্ছা, ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, আমার নিজের কাছেও যেটা মনে হয় যে তুমি যদি এজেন্সির কাছে যাও, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক লিমিটেড হয়ে যায়। কারণ একটা তোমার স্টেটমেন্ট অফ পারপাস বা তোমার
স্টাডির যে নিটি-গ্রিটি ব্যাপারগুলো আছে, সেটা তুমি যেভাবে জানো, আমি যেভাবে জানি, একটা এজেন্সির লোককে আমি যতই বলি যে, "হ্যাঁ, আমার এই ৩ টা পয়েন্টে আমি স্ট্রং, এই ৩ টা পয়েন্টে আমি উইক।" সে কখনোই সেই জিনিসটা ফুটে উঠবে না। এবং স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসগুলা মানে অনেকের মনে হতে পারে যে ধরো আমাদের যেটা হয় যে বিসিএস পরীক্ষা বলো বা যেকোনো অ্যাডমিশন টেস্ট বলো, মানে হাজার, হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেয়, এত এমসিকিউ, এত ইয়ে করে তারপরে সিলেক্টেড হয়। কিন্তু এইসব বাইরের এত টপ স্কলারশিপ, এত টপ ইউনিভার্সিটিতে তোমার পড়তে যাওয়া, এগুলো কিন্তু জাস্ট কয়েকটা তোমার এসে রাইটিং এর উপরেই নির্ভর করে। তার মানে এটা কতটুকু ইম্পোর্টেন্ট। রাইট, রাইট। একটা জিনিস এড করতে ভুলে গেছি গভর্নমেন্ট অফিসারদের জন্য, স্পেশালি ডাক্তারদের জন্য। সেটা হচ্ছে যে আপনি দেশে যদি ডেপুটেশন নেন, অর্থাৎ এফসিপিএস, এমডিএমএস যেসব ক্লিনিক্যাল ডিগ্রি গুলো আছে, বা প্যারাক্লিনিক্যাল বেসিক সাবজেক্টের জন্য যদি ডেপুটেশন নেন, তার মানে এই না যে আপনি বিদেশে যাওয়ার জন্য আবার নিতে পারবেন না। আপনি দুটোই নিতে পারবেন। এই ধরনের কোনো আইনগত বাধা নেই। অনেকে হয়তো ভুল বলতে পারে, কিন্তু আপনি দেশে ডেপুটেশন নিলেও আপনি বিদেশের জন্য আবার ডেপুটেশন নিতে পারবেন। নিতে পারো। আচ্ছা, তোমার ক্ষেত্রে যেটা হয়েছে, তুমি তো এখন তাহলে ২ বার ডেপুটেশন নিচ্ছ। একবার মাস্টার্স এর জন্য নিয়েছো, জি, এখন আবার পিএইচডি এর জন্য নিচ্ছ। জি। এক্ষেত্রে একটা রিলেভেন্ট কোয়েশ্চেন হতে পারে যে এই দুটোর মাঝখানে কি কোনো গ্যাপ বা কোনো গ্যাপ ইয়ার এর প্রয়োজন আছে যে একবার ডেপুটেশন থেকে এসে তোমাকে এট লিস্ট ২ হ্যাঁ, বছর জব করতে হবে? yes, এটা আছে। ২ বছরের ব্যাপারটা আছে। আচ্ছা, ওকে। না, আচ্ছা, না, এখন এখানে আমি বলি যে ওই যে দেশে যেটা বললাম, যে আমি যদি ১ম ডেপুটেশনটা দেশে করতাম এবং তার পরেরটা বিদেশে করি, এই ২ টার মধ্যে আবার কোনো ক্ল্যাশ নেই। হ্যাঁ? আচ্ছা, কিন্তু আমি যেহেতু ১ম মাস্টার্সটা বিদেশে করেছি, তো ওইজন্য শর্তটা ছিল যে আমাকে এসে আবার ২ বছরের মধ্যে আমি আবার যেতে পারব না। হ্যাঁ, হুম, এই শর্ত ছিল। ওকে। গুড টু নো। তো থ্যাংক ইউ অপু। আমার মনে হয় যে আমরা অনেক কিছু জানতে পেরেছি। বিশেষ করে আমি পার্সোনালি আমি এতদিন দেশের বাইরে পড়াশোনা করে বা এই স্কলারশিপ নিয়ে আমি নিজেও হাজার ঘাটাঘাটি করার পরও আমি নিজেও অনেক কিছু শিখেছি। সো আমি সিউর যে যারা আমাদের এই আলোচনা শুনেছে গত ৩ পর্বে, আ তারা সবাই অনেক কিছু জানতে পেরেছে এবং অনেকেরই অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো আসলে আ মানে তুমি যেসব কথা বলেছ সবগুলো গুগলে পাওয়া যাবে না। তো সেটাও আমি হয়। যদি এটাকে সামারি করি, হ্যাঁ? যে Google এ অনেক কিছু পাওয়া যাবে। বাট তোমার কিছু ইনসাইট, কিছু মানে তোমার ভেতরের ইনফরমেশন জি। এইটা এটা Google এ পাওয়া যাবে না। সো এই বর্তমান পৃথিবীতে এমন ইনফরমেশন প্রোভাইড করা যেটা Google এ পাওয়া যায় না। আমি মনে করি যে এটা হচ্ছে যে বেস্ট ফর্ম অফ নলেজ। যে রাইট। তুমি বেস্ট ফর্ম অফ নলেজ প্রোভাইড করেছো মানুষজনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো তোমার যদি ফাইনালি সবার জন্য কিছু বলার থাকে বলো, তারপর আমরা শেষ করব। আ আপনাকেও আসলে অনেক ধন্যবাদ ভাইয়া যে আ আ আ মানে এই সুযোগটা দিয়েছেন। না হলে আমি হয়তো নিজের থেকে ভিডিও করার উৎসাহ পেতাম না, বা সময় হতো না, বা চেষ্টা করতাম না। আশা করি অনেকের উপকার হবে। আর আমি আসলে সবার জন্য যেটা বলতে চাই যে মেক ইউর ওন স্টোরি। ওই নিজের গল্পটা নিজেকেই বলতে হবে। সেটার জন্য আপনি ১ বার ২ বার রিজেক্ট খান, তাতে কোনো সমস্যা নাই। তাতে গল্পটা আরো বেটার হয়। মন্দ হয় না। আর যদি শুরুতেই পেয়ে যান তাহলে তো এটা খুবই ভালো। তো আশা করি সবার কাজে লাগবে আমার কথাগুলো। থ্যাংক ইউ। পারফেক্ট। ওকে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।